স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ্যে। আজ থেকে কয়েকটি পর্ব চলবে উপন্যাসের অধ্যায় থেকে সতীনাথ ভাদুরী রচিত ঢোড়াই চরিত মানুষ। এই ঢোড়াই চরিত মানুষ দুটি চরণে বিভক্ত। দুটি চরণকে আবার 7টি কাণ্ডে ভাগ করা হয়েছে। অর্থাৎ রামায়ণের যে কাহিনী, মানে রামায়ণের যে 7টি কাণ্ড রয়েছে, সেই 7টি কাণ্ডের আদলেই কিন্তু এই ঢোড়াই চরিত মানুষের যে উপন্যাসের যে পরিকাঠামোটি সেটি রচনা করা হয়েছে। আমি পাঠের সুবিধার্থে কয়েকটি পর্বে আপনাদেরকে ভাগ করে পাঠ করে শোনাবো। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। সতীনাথ ভাদুরী রচিত উপন্যাস ঢোড়াই চরিত মানুষ, প্রথম চরণ, আদিকাণ্ড, জিরানিয়ার বিবরণ। অযোধ্যা চিনয়, এখনকার জিরানিয়া। রামচরিত মানুষে এর নাম লেখা আছে জীর্ণারণ্য। পড়তে না পারো তো মিসির চেকে দিয়ে পড়িয়ে নিও, তখনও যা ছিল এখনও প্রায় তাই। বালিয়াড়ি জমির উপর ছেঁড়া ছেঁড়া কুলের জঙ্গল। রেলগাড়ি স্টেশনে পৌঁছবার আগেই ঘুমন্ত যাত্রীদের ঠেলে তুলে দিয়ে লোকে বলে, জঙ্গল আ গেয়া, জিরানিয়া আ গেয়া। জঙ্গল এসে গিয়েছে, জিরানিয়া এসে গিয়েছে। তাতমাটুলির লোকেরা একেই বলে টোন, অর্থাৎ টাউন। যেমন তেমন হিজিপিজি শহর নয়, ভারী সাহার, অর্থাৎ প্রকাণ্ড শহর। পীরগঞ্জ থেকেও বড়, বিসারিয়া থেকেও বড়। পীরগঞ্জে কোলস্টল অর্থাৎ কালেক্টর সাহেবের কাছারি আছে, বিসারিয়ায় ধর্মশালা আছে, পাদ্রী সাহেবের গির্জা আছে। ভারী শহর জিরানিয়া। ঘন্টায় ঘন্টায় রাস্তা দিয়ে টমটম যায়, পাকা রাস্তা দিয়ে। দোতলা বাড়িও আছে, পাকা দোতলা। চেয়ারম্যান অর্থাৎ চেয়ারম্যান সাহেবের। শহরের বাবু ভাইয়ারা সব ছিলেন বাঙালি, উকিল, মুক্তার, ডক্টর, আমলা সব। তাদের ছেলে পিলেদেরও এ শহরের গর্ব ছিল তাতমাদেরই মতো। না হলে সেকালের যুগে কালীবাড়ি কমিটির বার্ষিক রিপোর্ট পড়ার সময় বিরাট বপু রায় সাহেব জিরানিয়াকে মুখ ফসকে বলে ফেলেছিলেন, এটা একটা সামান্য পণ্ডগ্রাম। ছেলের দল চিৎকার করে তাকে আর গণ্ডশ্রম না করে বসে পড়তে বলে। তাদের নাগরিক গর্বে আঘাত লেগেছিল। তাতমাটুলির কাহিনী। এ হেন শহরের শহরতলি তাতমাটুলি। শহর যখন, তার শহরতলি থাকবে না কেন? জিরানিয়ার তাতমাটুলির মধ্যে আর কোনো গা নেই, সেই জন্যই তাতমাটুলিকে বলছি শহরতলি। শহর থেকে মাইল 4 দূরে হবে। তাতমারা বলে কোষভর, অর্থাৎ মাত্র 1 ক্রোশ। তাতমাটুলির পশ্চিমে শিমুল গাছ ভরা বকরহাট্টার মাঠ, তারপর ধাঙরটুলি। দক্ষিণ ঘেঁষে গিয়েছে মজা নদী, কারিকৌশি, লোকে বলে মরণাধার। মাঠের বুক চিরে গিয়েছে কৌশি শিলিগুড়ি রোড। তাতমাটুলির লোকেরা এই রাস্তাকে বলে পাক্কি, অর্থাৎ পাকা রাস্তা। বোধহয় তাতমারা জাতে তাঁতি। তারা যখন প্রথম আসে তখন খালি একজনের কাছে ছিল একটা ভাঙাচোরা গোছের গামছা বোনার তাঁত। দাঁড়ভাঙ্গা জেলার রোসরা গ্রামের কাছ থেকে অনেক দিন আগে এখানে এসেছিল দল বেঁধে, পেটের ধান্দায়। না এদের কেউ কোনোদিন কাপড় বুনতে দেখেছে, না এরা স্বীকার করত যে এরা তাঁতি। এরা চাষবাস করে না, বাঁশের জমি ছাড়া জমি চায় না, আর বাড়িতে একবেলার খাওয়ার সংস্থান থাকলে কাজে বেরোয় না। সেটুকুও বোধহয় জুটছিল না দাঁড়ভাঙ্গা জেলায়। তাই এসে তারা ধন্না দিয়েছিল ফুকুন মণ্ডলের কাছে। তিনি তখনকার একজন বড় কিষাণ, জোরদার। এই জিরানিয়া জেলায় কিষাণ বলতে ঠিক যারা নিজের জমি চাষ করে তাদের বোঝায় না। 10-15 হাজার বিঘার জমি যার, সেও কিষাণ। কেবল গভর্নমেন্ট রেভিনিউ দিলেই তবে তাকে বলে জমিদার। তার আবার জমিদার হওয়ার ভারী শখ। নামমাত্র খাজনায় একরকম জোর করে তিনি এদের এই জমিতে রেখেছিলেন। নিজেই এদের বাড়ি করবার জন্য বাঁশ খড় দিয়েছিলেন। চিঠির কাগজে মনোগ্রাম ছাপিয়েছিলেন বকরহাট্টা এস্টেট। দেউরি ফুকনগড়, তাঁর দেওয়া ফুকননগর ধোপে টেকেনি। নাম হয়ে গেল তাতমাটুলি। যতদিন বেঁচে ছিলেন তিনি রোজ এখানে আসতেন।
তার পাড়ার বখা ছেলেরা তার আসার পথ ছেড়ে দিত। সরে যা, সরে যা। জমিদার সাহেব ক্যাম্প ট্যাটমাঠুলিতে যাচ্ছেন নিমাস্তিনের পকেটে এস্টেটের কাছারি নিয়ে। মোটা লেন্সের চশমার মধ্যে দিয়ে তিনি রোজ ধাঙরটোলার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেন সবুজ বাঁশবনের পিছনে পরিষ্কার করে নিকানো ধাঙরদের খড়ের ঘরগুলো। এখান থেকেই যেন দেখতে পেতেন অঙ্গনে মেঠো পথে আম গাছের তলায় খড়ের কুটোটি পর্যন্ত নেই, সব ঝকঝকে তকতকে, লোকেরা চকচকে কালো, সুন্দর স্বাস্থ্য। সেখানকার ছাগল, কুকুর, গাছ, ল্যাংটো শিশু সবই যেন তাজা নধর। এত দূর থেকেও যেন দেখা যায় তাদের কাপড় চোপড় বাঁদরার, ছাইয়ের খাড় দিয়ে পরিষ্কার ধপধপে করে কাচা। মাদলের শব্দ যেন কানে আসছে পিরিং পিরিং। বকরহাট্টা এস্টেটের জমিদারবাবু ভাবেন কেন তার প্রজা তাতমারা এরকম হলো না, কেন তারা ধাঙরদের মতো ঠিক সময় খাজনা দিয়ে দেয় না। জমিদারি থেকে রোজগার না হয় নাই হলো, কিন্তু প্রজারা একটু পরিষ্কার টরিষ্কার থাকলে, একটু পাড়াটা দেখতে ভালো হলে জমিদারের ইজ্জত বাড়ে। বাঙালি উকিল হরগোপাল বাবু কতদিনই বা জিরানিয়ায় এসেছেন, এখনো 30 বছর হয়নি। যেবার রেল লাইন হলো, বাঙালি বাবু ভাইয়েরা পিঁপড়ের মতো দলে দলে এসে শহরের এদিকে বাড়ি করলেন। ওদিকে সাহেবদের মহল্লা সাহেবরাই রেল লাইন আনিয়েছে নিজেদের পাড়ার কাজ দিয়ে। ওদিকে তো বাঙালি বাবুদের ডাল গলল না, ওরা এলেন এদিকে। তখন ধাঙররা থাকতো ওইখানেই, লোক দেখলেই তারা পালায় দূরে। তাই তারা এসে বাসা বাঁধল আজকালকার ধাঙরটোলায়। ভারী বুদ্ধিমান লোক হরগোপাল বাবু, পয়সা কামাতে জানেন। কাছারির নিলামে কেনা পরতি জমি গরু চড়ার জন্য লোকে নিত কিনা সন্দেহ, তাই দিলেন ধাঙরদের মধ্যে বিলি করে। সেই জিনিসেই এখন দেখো কেমন ফেপে ফুলে উঠেছে। ওই কিরিস্তান বাঙালিদের সঙ্গে খাপ খায়। যাগ্গে মরুগ্গে, রামচন্দ্রজি কৃপা তোমারি সকল ভগবান। এ অনেক দিনের কথা হলো। এরপর বহুবার বকরহাট্টার মাঠ সবুজ হয়ে গেলে মরণাধারে জল এসেছে। বহুবার কুল পাকার সময় শিমুল বনে ফুলের আগুন লেগেছে। লু বাতাসে শিমুল তুলো উড়ে যাওয়ার সময় পাক্কির ধারের নেড়া অশ্বত্থ গাছগুলো তাতমাদের আচার খাওয়ার জন্য কচি কচি ডগা ছেড়েছে। তাতমাদের মধ্যে কেউ হিসাব জানলে বলতো এ ঢের সালের কথা, অর্থাৎ অনেক বছর, 10 সাল, 20 সাল, 1 কুড়ি, 2 কুড়ি, 3 কুড়ি সালের কথা। মনে মনে গুনবার মিছা চেষ্টা কত। এর মধ্যে ঝোটাহারা অর্থাৎ ঝুটিওয়ালি তাতমারা মেয়েদের এই নামেই ডাকে। কবার স্নান করেছে? তাতমা মেয়েরা সাধারণত বছরে একবার ছট পরবের সময় স্নান করত। যে মেয়েরা একটু বেশি ছিমছাম তারা স্নান করে মাসে একবার। তাতমাটুলির মাহাত্ম্য বর্ণন। তাতমাটুলিতে ঢুকতে হবে পালতে মাদারের ডাল থেকে মাথা বাঁচিয়ে। ঢোকার সঙ্গে সঙ্গে পাড়ার বাইরের দুর্গন্ধটা ঢেকে যায়। শুকনো পাতা পোড়ার গন্ধে খড়ের ঘরগুলো বাঁকা নড়বড়ে। দেশলাইয়ের বাক্স পায়ের তলায় চেপটে যাবার পর ফের সোজা করবার চেষ্টা করলে যেমন হয় তেমনই দেখতে। ফর্সা কাপড় পরা লোক দেখলে এখানকার কুকুর ডাকে। কোমরে ঘুনসি বাঁধা ল্যাংটো ছেলে ভয়ে ঘরের ভেতর লুকোয়। বাঁশের মাচার উপর যে কঙ্কালসার রুগ্ন বুড়োটা ল্যাংটো হয়ে রোদ্দুরে শুয়ে থাকে, সেও উঠে বসতে চেষ্টা করে আদাব করবার জন্য। মেয়েরা কিন্তু একটু অন্যরকম। এর বাড়ির উঠোন আর ওর বাড়ির পিছন দিয়ে তো যাওয়ার পথ। ধোঁদলের হলদে ফুলে ভরা এক চালাটার নিচে যে মেয়েটা তামাক খাচ্ছে, সে না হুঁকোটা নামায়, না চিরকুট কাপড়খানা সামলে গায়ে দেবার চেষ্টা করে। ইদারাতলার ঝগড়া সেই রকমই চলতে থাকে। কেউ ভ্রুক্ষেপও করে না। তেলের বোতল হাতে কুঁজো বুড়িটা ফিক করে হয়তো জিজ্ঞাসাও করে হেসে ফেলতে পারে যে, বাবু কোন দিকে যাবেন? এই হলো বাইরের রূপ, কিন্তু বাইরের রূপটাই সব নয়। তাতমা টোলার লোকেরা বলে রোজা, রোজগার, রামায়ণ, এই নিয়ে লোকের জীবন। অসুখে বিসুখে বিপদে আপদে এদের দরকার রোজার। রোজাকে বলে গুণী,
রোজগার এদের ঘরামির কাজ আর কুয়োর বালি ছাকার কাজ। জিরানিয়ার অধিকাংশ বাড়িরই খোলার চাল, আর প্রত্যেক বাড়িতেই আছে কুয়ো, তাই কোনো রকমে চলে যায়। লেখাপড়া জানে না, কিন্তু রামায়ণের নজির এদের পুরুষের কথায় কথায়, বিশেষ করে মোড়লদের। মেয়েদের না জিজ্ঞাসা করতেই তারা বলে গায়ে আছে কেবল পঞ্চায়তি, আর পঞ্চায়তি, আর পঞ্চায়তি। অর্থাৎ পঞ্চায়েতদের মোড়লকে বলে মাহাতো, 4 জন মাতব্বরকে এরা বলে নায়েব, আর যে লুটিস তামিল করে আর লোকজনকে ডেকে ডুকে নিয়ে আসে তার নাম ছড়িদার। মাহাতো আর 4 জন নায়েব, পঞ্চায়েতে থাকে 5 জন, অর্থাৎ পঞ্চ। ধাঙরটুলির বৃত্তান্ত। ধাঙরটুলির সঙ্গে তাতমাটুলির ঝগড়া রেষারেষি চিরকাল চলে আসছে। ধাঙরদের পূর্বপুরুষরা আসলে ওঁরাও। কবে তারা সাঁওতাল পরগনা থেকে গঙ্গার এপারে আসে কেউ জানে না, তবে সাঁওতাল পরগনার ওঁরাওদের ভাষার সঙ্গে তাদের ভাষার মিল আছে। ধাংড়া ছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলবার সময় তারা হিন্দিতে কথা বলে। ধাঙরদের মধ্যে কয়েক ঘর খ্রিস্টান। অধিকাংশ ধাঙরই সাহেবদের বাড়ি মালির কাজ করে। যারা মালির কাজ না পায় বা পছন্দ না করে তারা অন্য অন্য কাজকর্ম করে। কুলের ডাল কাটা থেকে আরম্ভ করে মৌচাক কাটা পর্যন্ত কোনো কাজেই তাদের আপত্তি নেই। সকলেই গায়ে অসীম ক্ষমতা, আর কাজে ফাঁকি দেয় না বলে সকলেই তাদের মজুর রাখতে চায়। ধাঙররা তাতমাদের বলে নোংরা জানোয়ার, তাতমারা ধাঙরদের বলে বুড়বক কিরেস্তান, অর্থাৎ বোকা খ্রিস্টান। ধাঙরটুলি পরগনা ধরমপুরে, আর তাতমাটুলি হাভেলি পরগনাতে। রাজা তোডরমল্লের যুগে যখন এই দুটি পরগনার সৃষ্টি হয়, তখনও পরগনা দুইটির মধ্যের সীমারেখা ছিল একটি উঁচু রাস্তা। সেইটাকে এই যুগে পাকা করে নাম হয়েছে কোশি শিলিগুড়ি রোড। কিন্তু এখন ওই রাস্তা কেবল ধরমপুরে আর হাভেলি পরগনার সীমারেখা মাত্র নয়, তাতমা ও ধাঙর এই দুটি হৃদয়েরও বিচ্ছেদ রেখা। ছোটোখাটো ব্যাপার নিয়ে তাতমার ধাঙরদের মধ্যে নিত্য ঝগড়া লেগেই আছে। গায়ে পড়ে ঝগড়া আরম্ভ করে তাতমারাই। ঝগড়াটা বেশ বেঁধে যাওয়ার পর পালানোর পথ পায় না, তবু অভ্যাস যাবে কোথায়। বোকা বাওয়ার আদি কথা। তাতমাটুলির বড় রাস্তার ধারে আছে একটা প্রকাণ্ড অশ্বত্থ গাছ। তার নিচে একটি উঁচু মাটির ঢিবি বেশ করে সিঁদুর মাখানো। ইনি হচ্ছেন তাতমাদের গোসাই, অর্থাৎ তাতমারা সূর্যদেবকেও গোসাই বলে। আবার ওই অশ্বত্থতলায় সিঁদুর মাখানো যিনি আছেন তাঁকেও গোসাই বলে। এই গোসাইয়ের সম্মুখে পোঁতা আছে একটা প্রকাণ্ড হাড়িকাঠ। এই জায়গাটার নাম গোসাই থান, লোকে ছোট করে বলে থান। প্রতি বছর ভাই দ্বিতীয়া না তার পরের দিন এই হাড়িকাঠে তেল সিঁদুর পড়ে, একটা নিশান পোঁতা হয়, আর চাঁদা করে কেনা একটা ভেড়া বলি দেওয়া হয়। এই থানেই বোকা বাওয়ার আস্তানা, অর্থাৎ বোবা সন্ন্যাসী। বোকা বাওয়ার আগে কিংবা পরে তাতমাদের মধ্যে আর কেউ সাধু সন্ন্যাসী হয়নি। ছোটবেলায় বউকে তার মার সঙ্গে ভিক্ষা করতে বেরোতো। শহরের গেরস্তদের দোরগোড়ায় খোকা আ, নুনু উ, এই ডাক শুনলেই বাড়ির লোকে বলতো, এই রে বোকামাই এসেছে, অর্থাৎ খোকা ছোট ছেলে, আর বোকার মা কারোর নামের সঙ্গে মাই শব্দটি যোগ করলে অর্থ হয় অমুকের মা। এখন 2 ঘন্টা চলবে একটানা চিৎকার। দিদিরা ছোট ভাইকে ভয় দেখাতো, কাঁদলেই দেব বোকা মাইয়ের কাছে ধরিয়ে। সেই বোকা বড় হয়ে তার দাড়ি গোঁফ গজালে হঠাৎ একদিন দেখা গেল যে একটা চিমটে আর একটা ছোট ত্রিশূল নিয়ে সেই গোসাই থানে বসে আছে। পাড়ার লোকে দেখতে এলে বোকা ত্রিশূলটা ইট দিয়ে ঠুকে মাটিতে গেঁথে দিল। সেই দিন থেকে ওই থানেই তার আস্তানা। এতদিনকার বোকা ওই দিন থেকেই বৌকা বাওয়া হয়ে গেল। এর কিছুদিন পরের কথা, গোসাই থানের পাশেই পথের ধারে একটা ঝরে পড়া পাকুড় গাছ অনেক দিন থেকে পড়েছিল। ডিস্ট্রিক্ট বোর্ডের জিনিস, কিন্তু তাতমারা নিয়মিত শুকনো গাছটার থেকে জ্বালানি কাঠ কেটে নিচ্ছিল। শিকড়ের মোটা কাঠগুলিকে পর্যন্ত তারা গর্ত করে বের করে নিতে ছাড়েনি।
পড়েছিল কেবল মোটা গুঁড়িটা। এই কাত হয়ে পড়া গুঁড়িটা একদিন সকালে খাড়া দাঁড় করানো অবস্থায় দেখা যায়। আরও দেখা যায় যে বউকা বাওয়া হাত জোর করে গাছের চারিদিকে ঘুরছে আর প্রত্যেক পরিক্রমার পর একবার করে সূর্যদেবকে প্রণাম করছে। লোকে লোকারণ্য হয়ে গেল। রেবনগুনি বলে জিনের কাণ্ড। চশমা পরা সর্বজ্ঞ পেশকার সাহেব রায় দিলেন ডিস্ট্রিক্ট বোর্ড পথের ধারে ডাল পুঁতে গাছ লাগায়, সেই জন্য এসব গাছে ট্যাপরুট নেই। তা না হলে কি এরকম হয়? বিজনবাবু উকিলের কলেজে পড়া ছেলে, ফরিদপুরের সূর্যপাশক খেজুর গাছের কথা তোলে। স্কুলের ছেলেরা নিজেদের মধ্যে বলাবলি করে যে নন্তদা পণ্ডিত হবে না, ও যে কলেজে ফুটানি পড়ে, অর্থাৎ বোটানি। এসব ব্যাখ্যা তাতমাথাঙরদের মনে ধরেনি। এই দিন থেকে বউকা বাওয়ার পশার প্রতিপত্তি অনেক গুণ বেড়ে যায়। তার নাম ডাক তাতমাটোলার বাইরেও ছড়িয়ে পড়ে। গোসাই থানের বেদির উপরের তেল সিঁদুরের প্রলেপ আরও পুরু হয়ে উঠতে থাকে। বাওয়ার আস্তানার জন্য লোকে নিজে থেকে খড় বাঁশ দড়ি পৌঁছে দেয়। তাতমাদের বিয়ের সময় কন্যাপক্ষ টাকা পায় বরপক্ষের কাছ থেকে। তাতমাটুলির বুড়িরা বলে, আহা, টাকার অভাবে বিয়ে করতে না পেরে বউকাটা সন্ন্যাসী হয়ে গেল। তাতমাদের ছেলের বিয়ে হলেই সাহেবদের মতো মা বাপের থেকে আলাদা হয়ে যায়। এই ভয়ে বউকার মা ভিক্ষায় জমানো আধলাগুলো একদিনও ছেলের হাতে দেয়নি। বউকা মাই মারা যাওয়ার দিন বউকা যখন নারকেলের মালায় করে তার মুখে জল দিচ্ছিল, তখন সে ছেলের হাতটা বুকে টেনে নিয়ে বলেছিল, অযোধ্যাজিতে গিয়ে থাকিস, সেখানে খুব ভিক্ষে পাওয়া যায়। পিঁপড় অর্থাৎ অশ্বত্থ গাছ কোনোদিন কাটিস না। ধাঙরটোলার কর্মধর্মার নাচ দেখতে যাস না, অর্থাৎ ধাঙরদের ভাদ্র পূর্ণিমার দিনের উৎসব আর পুজো। ওদের মেয়েরা বড় খারাপ, অদৌড়ি খেতে বড় ইচ্ছে করছে, অর্থাৎ আদা দেওয়া একরকম বড়ি। নারকেলের মালা যেখানেই দেখবি তুলে নিস, ও এঁটো হয় না। এর পরের কথাগুলো বউকা মায়ের মুখের কাছে কান নিয়ে গিয়েও বুঝতে পারেনি। কেবল শুকনো ঠোঁট দুখানা নাড়তে দেখেছিল। মায়ের আধবোজা চোখের কোণ থেকে যে জলের ধারা গড়িয়ে পড়েছিল সেটাকে মুছিয়ে দিয়েছিল ল্যাঙটের খুঁট খুলে নিয়ে। ঠোঁটের কোণের ছোট্ট লাল পিঁপড়েটাকে দু আঙুল দিয়ে খুঁটে তুলে দূরে ফেলে দিয়েছিল। মেরে ফেলতে মন সরেনি। এই ঢোড়াইচড়িত মানুষের বাকি কাণ্ডগুলো শুনতে হলে আমাদের চ্যানেলকে কিন্তু ফলো করতে হবে। আর আমাদের চ্যানেল ফলো করতে হলে কি করতে হবে? আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে গল্পকথার শ্রুতিপাঠ্য, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না, যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমার পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।